এভরিডা, চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের একটা নতুন ব্লগ নিয়ে, একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো বুঝতেই পারছেন যে সাউথের ব্যালকনি থেকে ব্লগটা স্টার্ট করছি। আর এটা মোটেও সকালবেলায় নয়, গুড মর্নিং কাউকে বলতে পারছি না, এটা প্রায় বিকেল ঘনিয়ে এসছে। গতকালেও নো ব্লগ ডে ছিল, আজকেও ভেবেছিলাম ব্লগ করবো না, বিকজ we are shifted already to the south flat. মানে কি হ্যাপাজার্ড যে চলছে আমাদের এই শিফটিং এর ব্যাপারে। বছর তিনেক আগে পুরনো বাড়ির থেকে শিফট হয়ে আসলাম নর্থে ফ্ল্যাটে, দেন সাউথে ফ্ল্যাটটা পারচেস হলো, এখন আবার সাউথে নর্থে ফ্ল্যাটে কাজের জন্য আবার এদিকে আসা হলো সাউথে ফ্ল্যাটে। তবে ফর ফিউ ডেজ অনলি, মানে 1 মাস 20 দিনের মতো আর কি সময় দিয়েছে আমাদের, তার মধ্যে পুরো ফ্ল্যাট রেডি করে দেবে। কেন ফ্ল্যাটটা এরকম হলো সেটা না হয় পরেই বলবো। তো আপাতত একটু সিনসিনারিটা আপনাদের দেখিয়ে দিই। আমি বারবারই বলে থাকি যে সাউথের ফ্ল্যাটে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যটা অনেকটা বেশি, গ্রিনারি অনেকটা বেশি। এই হলো সাউথের ফ্ল্যাটে। আর এইখান থেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে গ্যাপটা, ঠিক আমার আঙুলের এইখানটা, এই গ্যাপ দিয়ে একটা রাস্তা আছে, যদিও আমরা সেটা ইউজ করি না, সেটা মেন রোডে গিয়ে ওঠে আর কি। এই হচ্ছে আমার সাউথের ফ্ল্যাট। এখান থেকে আগামী ফ্লাইটের হাত থেকে রক্ষে নেই, এখান থেকে আগামী 1 মাস আপনারা ব্লগিং দেখতে পারবেন। তো আমি একটু একটু করে মা সবকিছু সাজিয়ে নিলে তবে আমি রুম ট্যুরটা দেব। তার আগে চলুন আমাদের বেডরুম ট্যুরটা। তো ওয়েলকাম টু আওয়ার বেডরুম। এই হচ্ছে সাউথের ফ্ল্যাটে আমাদের বেডরুম। আপাতত এই ঘরটাকে ঠিক করা হয়েছে, অগোছালো বিছানা তো বুঝতেই পারছেন। আর এইখানে রয়েছে ছোট্ট একটা সেট আপ, হনুমানজি, যেহেতু আমার হাজব্যান্ড এই ঘরে পড়াশুনো করে তো সেই জন্য হনুমানজি রাখে। আর দেওয়ালে এই যে পুরুলিয়ার থেকে আমার আনা গণেশ ঠাকুর। আচ্ছা, এইখান থেকে ওই বারান্দার দৃশ্যটা দেখা যায়, এক ঝলক দেখাবো। এখানে এসি রয়েছে, আর এইখানে রয়েছে আমার যে কাপড়টা থাকে আর কি, যার মধ্যে কসমেটিক্স রাখি, এইটা হচ্ছে আমাদের অ্যাটাচ টয়লেট। এইখানে আর একটা কাপবোর্ড রেখেছি, চলুন টয়লেটটা একবার দেখিয়ে দিই। এক ঝলকই দেখাচ্ছি, কিছু মনে করবেন না। এই হচ্ছে টয়লেটটা, বেশ বড় ভালোই টয়লেট আর কি, আর দেখাচ্ছি না কিছু। হ্যাঁ, আমি রুম ট্যুর দিচ্ছি। তো চলুন এবার এই এক ফালি জায়গা দিয়ে আপনাদের সাউথের ছোট ব্যালকনিতে নিয়ে যাই। এই হচ্ছে সাউথের ছোট ব্যালকনি, এই হচ্ছে ভিউটা, দেখুন হাত বাড়ালেই পুরো নারকেল গাছ। আমি বলি না, সাউথে ফ্ল্যাট হচ্ছে পুরো সবুজ, আর নর্থে ফ্ল্যাট রাস্তার দিকে, ফলে এতটা সবুজ নেই। এই হচ্ছে টোটাল ব্যালকনিটা। আর এখান থেকে ঘরটাকে ঠিক এরকম লাগছে দেখতে, এই যে দেখুন গ্রিনারি আর গ্রিনারি। এখান থেকে ঘরটা হচ্ছে এরকম। আশা করি আপনাদের ভালো লাগছে দেখতে, নতুন সেটআপ। আর এই হচ্ছে আমাদের ছবি, যেটা সবসময় আমাদের বেডরুমে থাকে। তো বিকেলবেলা এখন বাবা মা আর আমি তিনজনে ছাদে উঠেছি। দেখুন ছাদে আমাদের হচ্ছে মেনলি ভেজিটেবলের বাগানটা, যেটা তো বাবা নিজের হাতে লাগানো বেগুন গাছের থেকে সাদা বেগুন, তারপরে যেটা কালো বেগুন হয়, মানে যে অরিজিনাল যে বেগুনের কালার, ব্রিঞ্জাল কালারের বেগুন, এগুলো ছিঁড়ছে। আর এটা হচ্ছে একটা কমলালেবু গাছ, সারা গাছে দেখুন কড়ি চলে এসছে, মানে ফুল চলে এসছে। এক্সপেক্টেড এই শীতে গাছের কমলালেবু খাবো, গত শীতেও খেয়েছি কিন্তু প্রচণ্ড টক ছিল, কিন্তু এই শীতে মনে হয় যে ভালো করে খেতে পারবো। আর বেগুনগুলো দেখছেন কত বড় সাইজ, কালকে আপনাদের দেখিয়ে দেবো। টোটাল বোধহয় 20টা না 25টা বেগুন বাবা ছিঁড়েছে। আর ফ্ল্যাটে, তারপরে আশপাশে পাড়াতেও বাবা মাঝে মধ্যে বেগুন বেশি হলে দেয়।
আর এইটা হচ্ছে আমাদের সেই স্পেশাল যেটা আনারসের গাছ। এটা গত বছর জুলাই মাসে কোচবিহার থেকে প্রচুর আনারস কেনা হয়েছিল, তারই মাথাটা বাবা বসিয়ে দিয়েছিল, যার মানে বড় একটা জালিতে, সেখান থেকে আনারস গাছের প্রথম আনারস ফল হয়েছে। তো এটা আজকে কাটা হবে, মানে আজকে গাছে থেকে কাটা হবে, বাবা কাটছে। আগামী কাল এটা আর কি একটু প্রথম ঠাকুরকে দেওয়া হবে আর কি, তারপরে আমরা খাবো। তো আনারসটা সাইজটা দেখুন, আর অসম্ভব সুন্দর গন্ধ, মানে ছাদে গেলেই যেন মনে হচ্ছে আনারস ধূপ জ্বলছে এরকম। তো বাবার এটা একটা বিশাল সাকসেস, এই প্রথম আনারস মানে আমরা গাছ দেখলাম আর কি বাড়িতে এরকমভাবে হতে। এর আগে কোনো দিন আনারস গাছ ট্রাই করা হয়নি, আম পেয়ারা এর মধ্যেই সীমাবদ্ধ ছিল, আনারসটা মানে তোফা দেখতে হতো। তো আশা করি আপনাদের নতুন সেটআপ দেখতে ভালোই লাগছে। দাঁড়ান, আজকে অনেক বেলায় স্নান করেছি, যেটা হয় আর কি শিফটিংয়ের জন্য, অনেকটা বেলায় স্নান করেছি। এখনও সব কিছু গোছানো হয়নি, সবটা গোছানো হলে আমি দেখাবো। একটু তো দেখুন, অনেকটা বড় জায়গায় থেকে অভ্যাস হয়ে গেছে বিগত 3-3.5 বছর, মানে প্রায় 5 কাঠা জায়গার উপরে। আমি যেটা বলি, একটা 6 BHK ফ্ল্যাট নিয়ে আমরা থাকি, 6টা বেডরুম আছে, 2টো হল রুম আছে, 2টো কিচেন আছে, আর 4টে টয়লেট আছে। এত বড় একটা জায়গায় থেকে এবার হঠাৎ করে 3 BHK ফ্ল্যাট, আমি এটা একটা মানে ডিসক্লেমার দিয়ে রাখি, ভাববেন না আমি কোনো অহংকার বা গর্ব করে বলছি। একটা মাথার উপর ছাদ পাওয়াই, আর মানে কি বলবো, এটাই অনেক ব্যাপার হয় মানুষের কাছে, নিজের একটা ছাদ মাথার উপরে জোটানো। সেখানে আই এম ব্লেসড টু হ্যাভ মাই প্যারেন্টস অ্যান্ড অলসো মাই হাজব্যান্ড, যারা আমাকে এটা দিয়েছে। কিন্তু আমি সেইটা অর্থ করে বোঝাতে চাইছি না, আমি বলতে চাইছি যে 2টো ফ্ল্যাট মিলিয়ে আমরা থাকতাম। এবার এই 2টো ফ্ল্যাটের জিনিস একটা ফ্ল্যাটে রাখা হয়েছে, তার মানে কতটা গ্যাঞ্জেস্টেড বুঝতে পারছেন। আর মানুষের ভালো অভ্যাস, আপগ্রেডেড অভ্যাসটা 1 সেকেন্ডও লাগে না কনজিউম করতে, কিন্তু একটু যদি কিছু অসুবিধা হয় বা কোনো মানে খারাপ আমি বলবো না, মানে সুবিধাটা কনজিউম করতে সময় লাগে না, কিন্তু অসুবিধাটাকে ফেস করতে মানুষ বিশাল ভয় পায়, আর সেটাকে অ্যাডজাস্ট করে নিতে প্রচুর সময় লাগে। সেটা আমার ক্ষেত্রেও হচ্ছে, তবে সেরকম কিছু না, 2-1 দিন থাকতে থাকতে, এতটা গ্যাঞ্জেস্টেড না দেখা অভ্যাস নেই, 2-1 দিন থাকতে থাকতে আবার ইউজ টু হয়ে যাবে। কারণ আমি যে পুরনো আমার যে বাড়ি আর কি, এই পার্টটা একটু বড় হয়ে যাচ্ছে, যাতে সবাই ব্যাপারটা আমি কি বলতে চাইছি বুঝতে পারেন। আমাদের যে পুরনো বাড়ি, সেই বাড়িও কিন্তু খুবই গ্যাঞ্জেস্টেড ছিল, সেখান থেকে প্রায় 4 বছর হতে চললো আমরা চলে এসেছি। একটা অভ্যাস, ওই যে বললাম যে বড় জায়গা, খোলামেলা জায়গা, এটা একটা 4 বছরে ভীষণভাবে অভ্যস্ত হয়ে উঠেছি। এবার সেই জায়গাটাই হঠাৎ করে আবার সেই 4 বছর আগের মতো একটু গ্যাঞ্জেস্টেড, সেটাই বলার চেষ্টা করেছি। যাই হোক, আর কিছু বলছি না, এবার দিনটাকে শুরু করছি এই বিকেল বেলার থেকে। এবার সন্ধ্যেবেলা, রাত্রেবেলা কি কি করি প্রত্যেকটা মুহূর্তে আপনারা সাক্ষী হয়ে থাকবেন। আমার জিভে একটা প্রবলেম হয়েছে, কামড়কে ফুলে গেছে, সেই জন্য কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। তো সন্ধ্যেবেলায় ম্যাগি খাওয়া হলো, চা খাওয়া হলো, সব কিছু হলো। আর একজন অফিস থেকে চলে এসছে, এখন রোজকার যা হিসেব নিকেশ থাকে সেগুলো লেখালেখি হচ্ছে। আর একজনকে একটু দেখাই, এসো এখানে। কেমন লাগছে নতুন অ্যারেঞ্জমেন্ট? ভালোই লাগছে, একটু গ্যাঞ্জেস্টেড লাগছে, একটু গ্যাঞ্জেস্টেড, নতুন সেটআপ হতে টাইম লাগে, কিন্তু ভালো লাগছে। নতুন না, ব্যাপারটা হচ্ছে খোলামেলা থেকে থেকে সবারই দেখাবো, আমি দেখাবো, খোলামেলা থেকে থেকে সবারই এমন একটা অভ্যাস হয়ে গেছে, যেটা বলছিলাম সেটা সবারই একটু অ্যাকাস্টম হতে সময় লাগছে। তো ঠিক আছে, হয়ে যাবে, এটা বারবার বলার বা কোনো কমপ্লেন করবার জায়গা না। 1 সেকেন্ডে একটু ক্যামেরাটা ঠিক করি। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে আসলাম, মানে আমার একটা হ্যাবিট হচ্ছে, সকালে হোক বা বিকেলে হোক সবসময় মোবাইলটা স্ক্রল করে ইউটিউবটা দেখা, কোথায় কি হচ্ছে, দেশের কোথায় কি হচ্ছে। আমি দেশে সীমাবদ্ধ থাকি, বিদেশ নিয়ে অতটা বদার্ড নই আমি, তো দেখি আর কি। তো আজকাল ভাবছি এর অভ্যাসটাকে ত্যাগ করব,
তার কারণ হচ্ছে মোবাইল খুললেই মানে যেভাবে রেল অ্যাক্সিডেন্টের নিউজ পাচ্ছি আমরা, গতকালের ঘটনাটা যেটা হাওড়া মুম্বাই মেলের ঘটনা ঝাড়খণ্ডে, বা আজকে যেটা রাঙাপানির কাছে হয়েছে, মানে ভাবা যাচ্ছে না। সত্যি ট্রেনে জার্নি করাটা সাধারণ মানুষের পক্ষে একটা, আমার তো মনে হয় একটা অ্যাংজাইটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তো একজন সাধারণ মানুষ হিসাবে এটাই কাম্য না, মানে রেলওয়ে এমন একটা পরিবহন ব্যবস্থা যেটা সবার পক্ষে অ্যাফোর্ডেবল, সব স্ট্যান্ডার্ড সব ক্লাসের সমস্ত মানুষের পক্ষে অ্যাফোর্ডেবল। তো সেই জায়গায় যদি প্রাণের সুরক্ষাটুকু যদি না থাকে, অ্যাক্সিডেন্ট ঠিক আছে, অ্যাক্সিডেন্ট হতে পারে, সেটা হয়তো আজকের যা টেকনোলজি 2 বছরে 3 বছরে একটা হলো, সেটাও কাম্য তো অবশ্যই নয়। কিন্তু এইভাবে প্রত্যেক দিন খবরের কাগজে বা ইউটিউবে বা নিউজ পোর্টাল যেগুলো আছে সেখানে প্রত্যেক দিন যদি এটা একটা প্রাত্যহিক বিষয় হয়ে দাঁড়ায়, তাহলে জিনিসটা কিন্তু সত্যি খুব আতঙ্কের জায়গা হয়ে দাঁড়াচ্ছে। আমি শুধু ভাবছি যেসব মানুষেরা মানে তাদের পরিবার কতটা চিন্তিত থাকে, যারা মানে ধরুন বাইরে জব করেন অন্যান্য স্টেটে, ট্রেন ছাড়া তাদের পক্ষে ফ্লাইট অ্যাফোর্ড করা সম্ভব না, মানে ট্রেনেই তাদেরকে বাড়ি আসতে হবে, আবার কাজের জায়গাতে ফিরে যেতে হবে, তারা নিজেরাও বা তাদের পরিবার মানে কতটা চিন্তিত থাকে সেটা ফিল করছি। তো মানে সত্যি একটা ভীষণ একটা নেগেটিভ ব্যাপার বিগত কয়েক মাস ধরে চোখে পড়ছে, আর যেন গত এই 1-1.5 বছরে এই ব্যাপারটা যেন খুব বেড়ে গেছে। তো যাই হোক, ডিপ কন্ডোলেন্স যারা চলে গেছেন এভাবে, তাদের আত্মার শান্তি কামনা করি। আর একজন দেশবাসী হয়ে এটা প্রার্থনা আর কি, সমস্ত যারা নেতা মন্ত্রী মাথা যারা আছেন, প্লিজ এই ব্যাপারটা একটু সতর্ক হন। মানুষের লাইফের উপরে কিন্তু আর কোনো কিছু হয় না, এটা যেন আর আগামী দিনগুলোতে না ঘটে। তো যাই হোক, এটা আমার বলবার ছিল, সকাল থেকে ভাবছিলাম বলবো, কিন্তু আজকে এত কাজ, তার মধ্যে বলতে পারছিলাম না। এখন একটু হিসেব নিকেশ করি, সাংসারিক হিসেব নিকেশ, তারপরে এই বাড়িতে যে কাজ হচ্ছে বাবার সাথে সেটা বসেও দেখতে হচ্ছে, তো সেইগুলো একটু করি, তারপরে আপনাদের কাছে আসছি। তো চলে এসেছি ডিনারের টেবিলে, যেটা জেনারেলি দেখানো হয় না। তো এই নতুন সেটআপে এখানে হয়েছে ডাইনিং টেবিল পাতা, তো আছে ভাত আর চিংড়ি মাছের, এটাকে বলে বাটি চচ্চড়ি। এই রেসিপিটা যদি কেউ না জানেন, যদি দেখতে চান, তাহলে মাকে বলবো একদিন আমার ব্লগে দেখিয়ে দেবে। আর আমার চুলটাকে প্লিজ এক্সকিউজ করুন, কোনো মতে বেঁধে রেখেছি আর কি। এইটা বাটি চচ্চড়ি, আর ওখানে আছে হচ্ছে চিকেন রেজালা, ঠিক আছে, আর আলু পটলের তরকারি, ডাল যেরকম ছিল দুপুরবেলাটা। তো এই হচ্ছে ডিনারের মেনু। বুঝতেই পারছেন সব জায়গাটা এখনই শেয়ার করতে পারছি না ঘরের, কারণ পোটলা পুটলি অনেক কিছু বাধা। একবার সবটা ঠিকঠাক হয়ে যাক, তারপরে আমি সময় করে নতুন যেটা মানে সেট আপ হলো আর কি, যদিও সেটা 1-1.5 মাসের জন্য, তবুও ঠিক আছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপাতত ডিনার করছি, আর আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। এই অবধি যখন দেখছেন আর কি, বুঝতেই পারছেন একটা হ্যাপাজাটের মধ্যে ব্লগটা তৈরি করেছি, একটু তো এদিক ওদিক হবেই আর কি। তো তোমার খাওয়া হয়ে গেছে? ইনি খাচ্ছেন আর কি, আমি এবার বসবো, বাবাও বসবে। তো আশা করি ব্লগটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ, যাতে আমি দেবলিনা আরও অনেক বেশি ইন্সপায়ার্ড হয়ে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হতে পারি। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই কালকের একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। টাটা, গুড নাইট।